আজকের গল্পটি লিখেছেন পর্ণা মুখোপাধ্যায়। গল্পটির নাম ফেরার পথ নেই। ভোরবেলা যখন শহর পুরোপুরি জাগেনি, তখনই স্বরূপের দিন শুরু হয়। ভাঙাচোরা টিনের চালের ঘরে মা আর ছেলের অভাবের সংসার। স্বরূপের বাবা হকারি করতেন, কিন্তু বিনা চিকিৎসায় মারা যাবার পর সংসারের হাল ধরেছিলেন মা। এখন স্বরূপ বাবা সেই পুরনো ব্যাগ কাঁধে নিয়ে ভোরের ট্রেনে উঠে পড়ে। প্লাস্টিকের খেলনা, চিরুনি, সেফটি পিন বিক্রি করে সে যা পায় তা দিয়েই চলে তাদের টেনে টুনে চলা সংসার। স্বরূপ স্বপ্ন দেখে একদিন মায়ের জন্য একটা পাকা ঘর বানাবে। মা তাকে আগলে রাখেন পরম মমতায়। মা ছেলের এই সংসারে দারিদ্র্য আছে, অনেক স্বপ্ন আছে যা এখনো দূরে, কিন্তু একটা জিনিস কখনো কমেনি, আত্মসম্মান। তারা কারোর কাছে হাত পাতেনি। কষ্ট করে ঘাম ঝরিয়ে নিজের পরিশ্রমে তারা বাঁচতে শিখেছে, আর এই আত্মসম্মানটাই তাদের সবচেয়ে বড় সম্পদ। ভোরের ট্রেনের জানালার পাশে দাঁড়িয়ে স্বরূপ দূরের আকাশের দিকে তাকায়। সূর্য তখন ধীরে ধীরে উঠছে। স্বরূপ মনে মনে ভাবে, একদিন হয়তো সত্যিই সব বদলাবে। একদিন হয়তো মায়ের জন্য সে একটা ভালো ঘর বানাতে পারবে। আর সেই স্বপ্নটুকুই তাকে প্রতিদিন আবার ভোরে উঠে দাঁড়াতে শেখায়। ভোরে শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু স্টেশন যেন অনেক আগেই ঘুম ভেঙে ফেলেছে। শিয়ালদহ স্টেশন সবসময় একটু অন্যরকম। এখানে ভোর মানে কেবল সূর্য ওঠা নয়, ভোর মানে হাজার মানুষের ছুটে চলা। অফিস যাত্রী, ছাত্রছাত্রী, হকার, সবাই যেন নিজের নিজের লড়াই নিয়ে ট্রেন ধরতে আসে। স্বরূপ সেই ভোরের ভিড়েরই একটা অংশ। সেদিনও প্রতিদিনের মতোই সে ব্যাগ কাঁধে নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। হাতে তার চেনা ঝুলি, যেখানে ছোট ছোট জিনিসে ভর্তি। প্লাস্টিকের খেলনা, চিরুনি, সেফটি পিন, ছোট আয়না, হেয়ার ক্লিপ, এইসব জিনিসই তার জীবনের ভরসা। লোকাল ট্রেনটা ঢুকতেই একসাথে অনেক মানুষ দরজার দিকে ঝাঁপিয়ে পড়ল। ধাক্কাধাক্কি, চিৎকার, সিটি, সব মিলিয়ে একটা চেনা বিশৃঙ্খলা। স্বরূপ অভ্যস্ত। সে দ্রুত তাই একটা কামরায় উঠে পড়ল। ট্রেন ছাড়তেই সে নিজে চেনা গলায় ডাক দিতে শুরু করলো, 10 টাকার চিরুনি, 10 টাকা সেফটি পিন, দেখে নিন, কাজে লাগবে। কামরার ভেতর তখন ভীষণ ভিড়। কেউ পেপার পড়ছে, কেউ ফোনে কথা বলছে, কেউ আবার জানালার পাশে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে আছে। এই ভিড়ের মাঝেই হঠাৎ স্বরূপের চোখ পড়ল এক নতুন হকারের দিকে। একটা মেয়ে, তার হাতে বড় কাপড়ের ব্যাগ। ব্যাগের ভেতর রঙিন জামা, কুর্তি, ম্যাক্সি গুছিয়ে রাখা। মেয়েটা একটু লজ্জা মেশানো নিচু গলায় বলছিল, জামা নিন, ভালো কাপড়, সস্তা দাম। মেয়েটার চুল খোপা করে বাঁধা, মুখে ক্লান্তি স্পষ্ট, যেন অনেক রাত জেগে থাকা মানুষের মতো। কিন্তু তার চোখে একটা জেদ আছে, সেই চোখে হার না মানার শক্তি আছে। স্বরূপ একটু অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এই রুটে সে প্রায় প্রতিদিনই ওঠে, আর বেশিরভাগ হকারই তার চেনা। কিন্তু এই মেয়েটাকে সে আগে কখনো দেখেনি। মেয়েটা এক এক করে জামা বের করে দেখাচ্ছিল, কিন্তু লোকজন খুব একটা আগ্রহ দেখাচ্ছিল না। কেউ কেউ তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিচ্ছিল। স্বরূপ বুঝতে পারছিল মেয়েটা নতুন, আর প্রথম দিকে সবাইকেই এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ট্রেনটা যখন পরের স্টেশনে থামলো, তখন একটু ভিড় কমলো। স্বরূপ একটা সিটের পাশে দাঁড়িয়ে একটু জিরোতে লাগলো। ঠিক তখনই মেয়েটা এসে তার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর স্বরূপ হালকা গলায় বলল, নতুন নাকি এই হকারির লাইনে? মেয়েটা একটু চমকে গিয়ে তারপর মৃদু হেসে বলল, হ্যাঁ, কয়েকদিন হলো শুরু করেছি। কি বিক্রি করেন? জামা, কুর্তি, ম্যাক্সি। স্বরূপ মাথা নাড়ল, তারপর একটু চুপ করে থেকে বলল, আমি স্বরূপ। মেয়েটা বলল, আমি মিনা। এইভাবেই শুরু হলো একটা খুব সাধারণ পরিচয়। কিন্তু অনেক সময় জীবনের বড় গল্পগুলো শুরু হয় এই সাধারণ মুহূর্ত থেকেই। ট্রেনের ঝাঁকুনির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে কথা বাড়তে লাগলো। আপনি কখন যেন তুমিতে বদলে গেল। স্বরূপ জিজ্ঞেস করল, হঠাৎ এই কাজ শুরু করলে কেন? মিনা একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, বাবা অসুস্থ। আগে বাবা এই কাজ করতেন, হকারি করতেন ট্রেনে, কিন্তু কয়েক মাস আগে খুব অসুস্থ হয়ে পড়েছেন।
স্বরূপ মন দিয়ে শুনছিল। মিনা বলল, ডাক্তার দেখাতে অনেক টাকা লাগছে, ওষুধ পরীক্ষা সব মিলিয়ে খুব কষ্টে আছি, তাই বাবার ঝুলিটা এখন আমার কাঁধে। তার চোখে তখন একটা অদ্ভুত দৃঢ়তা দেখছিল স্বরূপ, আর বুঝতে পারছিল এই মেয়েটা সহজে হার মানার মানুষ নয়। ট্রেনের ভেতর হকারদের জীবন সহজ নয়। প্রতিদিন ধাক্কা, অপমান, অনিশ্চয়তা সব কিছু সহ্য করতে হয়। তার উপর একজন মেয়ের জন্য কাজটা আরও কঠিন। স্বরূপ একটু নরম গলায় বলল, প্রথমবার করছো এইসব, একটু কষ্ট হবে। মিনা হালকা হেসে বলল, হচ্ছে, কিন্তু কি করব, সংসার তো চালাতে হবে। মিনার হাসিটা খুব সাধারণ ছিল। সেদিনের মতো কথা সেখানে শেষ হলো, কিন্তু পরের দিন আবারও দেখা হলো দুজনের। আবার সেই ভোরের ট্রেন, আবার সেই ভিড়, আর সেই ভিড়ের মাঝেই আবার চোখাচোখি, একটু মুচকি হাসা। এইভাবে প্রতিদিন দেখা হতে লাগলো, কখনো একই কামরায়, কখনো পাশের কামরায়। ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠল। কাজের ফাঁকে ফাঁকে মিনার সাথে এই ছোট ছোট কথা যেন স্বরূপের কাজ করার শক্তিটা বাড়িয়ে দিত। আজ বিক্রি কেমন? মোটামুটি। বাবার শরীর কেমন? আজ একটু ভালো। এই সব ছোট কথাগুলোই যেন স্বরূপের কাছে দিনের সবচেয়ে বড় স্বস্তি হয়ে উঠছিল। একদিন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে দেরি করছিল। স্বরূপ চায়ের দোকান থেকে 2 কাপ চা নিয়ে এলো। একটা কাপ বাড়িয়ে দিল মিনার দিকে। মিনা একটু অবাক হয়ে বলল, আমার জন্য? স্বরূপ হেসে বলল, হ্যাঁ, এতক্ষণ দাঁড়িয়ে আছো। মিনা চুপ করে কাপটা নিল। সেদিন প্রথমবার তারা একসাথে চা খেলো। গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে দুজনেই প্ল্যাটফর্মের দিকে তাকিয়েছিল। চারপাশে ভিড়, শব্দ, হকারদের ডাক, কিন্তু সেই মুহূর্তটা যেন আলাদা ছিল। তারপর থেকে মাঝে মাঝেই এমন হতে লাগলো, কখনো চা ভাগাভাগি, কখনো বিস্কুট। ধীরে ধীরে হাসিটাও ভাগাভাগি হতে লাগলো। একদিন মিনা বলল, ছোটবেলায় ভাবতাম পড়াশোনা করব, চাকরি করব, কিন্তু জীবনটা অন্যদিকে চলে গেল। স্বরূপ হেসে বলে উঠল, আমারও একই গল্প। দুজনেই হেসে ফেলল। ট্রেনের কামরায় দাঁড়িয়ে দাঁড়িয়েই যেন তারা নিজেদের জীবনের গল্পগুলো খুলে বলতে শুরু করলো। স্বরূপ জানালো তার মায়ের কথা, মা কিভাবে 2টো বাড়ির রান্নার কাজ করেন, কিভাবে তারা কষ্ট করে সংসার চালায়। মিনা সবটা শুনে বলে উঠল, তোমার মা তো খুব সাহসী মানুষ। স্বরূপ একটু গর্বের সঙ্গে বলল, হ্যাঁ। এই সব ছোট ছোট মুহূর্তের মধ্যেই অজান্তে একটা সম্পর্ক তৈরি হচ্ছিল। কেউ কাউকে বলেনি, কেউ স্বীকারও করেনি, কিন্তু দুজনেই বুঝতে পারছিল এই পরিচয়টা সাধারণ নেই। প্রতিদিনের এই দেখা যেন তাদের দিনের সবচেয়ে অপেক্ষার মুহূর্ত হয়ে উঠেছিল। যেদিন দেখা হতো না সেদিন কেমন যেন ফাঁকা লাগতো। স্বরূপ কখনো কখনো ভাবত, এই মেয়েটা তার জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কবে। হয়তো সেই দিন, যেদিন প্রথমবার সে মিনার চোখে সেই জেদ দেখেছিল, অথবা সেই দিন যেদিন তারা প্রথম একসাথে চা খেয়েছিল। কামরার ধাক্কাধাক্কি, ভিড়, শব্দ সব কিছুর মাঝেও তাদের এই ছোট্ট বন্ধুত্বটা যখন ধীরে ধীরে গভীর হয়ে উঠছিল, দুজনের কেউ তখনও জানতো না এই পরিচয় একদিন তাদের জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে উঠবে। সকালবেলা ট্রেন ধরার আগে থেকেই স্বরূপ কখনো কখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে থাকে। চোখ খোঁজে একটাই মুখ, চুল খোপায় বাঁধা, কাঁধে বড় ব্যাগ, আর চোখে সেই অদ্ভুত দৃঢ়তা। যেদিন মিনা আগে আসে সে দূর থেকে স্বরূপকে দেখে হাসে, আর যেদিন স্বরূপ আগে আসে সে অপেক্ষা করে। এই অপেক্ষাটাই যেন ধীরে ধীরে তাদের জীবনের অংশ হয়ে উঠেছিল। কিন্তু স্বরূপ নিজেও বুঝতে পারেনি কখন এই সাধারণ পরিচয় তাদের হৃদয়ের গভীরে ঢুকে গেছে। একদিন ট্রেনের কামরায় দাঁড়িয়ে সে লক্ষ্য করছিল মিনাকে। মিনা যাত্রীদের সামনে জামা দেখাচ্ছে, দেখে নিন দিদি, ভালো কাপড়, খুব সস্তা দাম। কেউ কেউ দেখে, কেউ আবার মাথা নেড়ে না করে দেয়। তবু মিনা থামে না, তার চোখে একটা জেদ আছে, যেন সে জানে এই লড়াই তাকে জিততেই হবে। স্বরূপ সেই দৃশ্যটা চুপচাপ দেখছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটার জন্য তার বুকের ভেতর অদ্ভুত একটা টান তৈরি হয়েছে। যেদিন মিনার বিক্রি ভালো হয় সেদিন স্বরূপেরও মন ভালো থাকে, আর যেদিন মিনার মুখে ক্লান্তি থাকে
সেদিন তার নিজের দিনটাও ভারী হয়ে যায়। সেই দিনই প্রথম স্বরূপ নিজের মনে স্বীকার করেছিল সে মীনাকে ভালোবেসে ফেলেছে। এই অনুভূতিটা তাকে ভয় পাইয়ে দেয়নি, বরং একটা অদ্ভুত শান্তি এনে দিয়েছিল। কারণ মীনার চোখে সে খুঁজে পেত এক ধরনের ভরসা, যেন এই পৃথিবীতে কেউ একজন আছে যে তার কথা বোঝে। একদিন বিকেলে ট্রেন একটু দেরি করছিল। প্ল্যাটফর্মে অনেক ভিড়, কিন্তু ট্রেনের কোনো খবর নেই। স্বরূপ আর মীনা দুজনেই কাজ শেষ করে একটা খালি বেঞ্চের পাশে দাঁড়িয়েছিল। দুজনেই একটু ক্লান্ত। মীনা ব্যাগটা নামিয়ে মাটিতে রাখল, তারপর ধীরে ধীরে বলল, আজ খুব কষ্ট হয়ে গেল। স্বরূপ জিজ্ঞেস করল, বিক্রি ভালো হয়নি? মীনা মাথা নাড়ল, না, আজ খুব কম হলো। মীনার গলায় হতাশা ছিল। স্বরূপ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর হঠাৎ বলল, শোনো। মীনা তাকাতেই স্বরূপ একটু দ্বিধা নিয়ে বলল, একটা কথা বলবো? মীনা মৃদু হেসে বলল, বলো। স্বরূপ কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তার বুকের ভেতর ধুকপুকানি যেন একটু বেড়ে গেল। তারপর ধীরে ধীরে বলল, মা রাজি হলে তোমাকে আমি বিয়ে করব। তোমার সাথে মাকে দেখা করাবো। তুমি রাজি তো? কথাটা বলেই স্বরূপ একটু অপ্রস্তুত হয়ে গেল, কারণ সে জানতো না মীনা কি বলবে। মীনা কিছুক্ষণ চুপ করে রইল। চারপাশে তখন মানুষের শব্দ, ট্রেনের সিটি, চায়ের দোকানের হাঁক, সব কিছু চলছে। কিন্তু সেই মুহূর্তে যেন মীনা আর স্বরূপের চারপাশের পৃথিবীটা একটু থেমে গিয়েছিল। মীনা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তারপর ধীরে ধীরে মাথা তুলে স্বরূপের দিকে তাকালো। তার চোখে জল চিকচিক করছে। খুব মৃদু গলায় মীনা বলে উঠল, তুমি থাকলে আমি ভয় পাই না। সেই কথাটা স্বরূপের বুকের ভেতর গভীরে কোথাও গিয়ে লাগলো। সেই মুহূর্তে তাদের দুজনের মনেই যেন একটা নতুন পৃথিবী তৈরি হতে শুরু করলো। একটা স্বপ্নের পৃথিবী নিজেরাই বানাতে লাগলো। ছোট্ট দুটো ঘর, মা থাকবে, তারা দুজনে থাকবে। কখনো ট্রেনের কামরায় দাঁড়িয়ে, কখনো প্ল্যাটফর্মে অপেক্ষা করতে করতে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতো। স্বরূপ বলতো, দেখো, একদিন আমি ঠিক বড় করে ব্যবসা করব। মীনা হাসতো আর বলতো, আমি তখন শুধু তোমার আর মায়ের যত্ন নেব। বাড়িতেই সেলাইয়ের কাজ করব আর দোকানে দিয়ে আসব। এই সব ছোট ছোট স্বপ্নই তাদের দুজনের দিনের ক্লান্তি ভুলিয়ে দিত। কিন্তু জীবনের গল্প কখনো এত সহজ থাকে না। একদিন স্বরূপ লক্ষ্য করল মীনা খুব চুপচাপ। সাধারণত সে হাসি মুখে কথা বলে, কিন্তু সেদিন তার চোখে একটা অদ্ভুত দুশ্চিন্তা ছিল। স্বরূপ জিজ্ঞেস করল, কি হয়েছে? মীনা প্রথমে কিছু বলল না, কিন্তু স্বরূপ বারবার জিজ্ঞেস করায় শেষ পর্যন্ত সে ধীরে ধীরে খুলে বলল সব। তার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা ধার নিতে হয়েছিল পাড়ার এক মহাজনের কাছ থেকে। প্রথমে ভেবেছিল একটু একটু করে শোধ করে দেবে, কিন্তু বাবার অসুখ বাড়তেই থাকলো। ওষুধ, পরীক্ষা, ডাক্তার সব মিলিয়ে ধারও বাড়তে লাগলো। এখন সেই টাকা শোধ করা যাচ্ছে না। ইতিমধ্যে বাবা মারা গেছেন। এখন মহাজন প্রায়ই বাড়িতে আসে। প্রথমে শুধু টাকা চাইতো, কিন্তু এখন তার কথার ভেতরে অন্য ইঙ্গিত থাকে। মীনা কাঁপা গলায় বলে উঠল, সে বলে টাকা না দিলে অন্যভাবে শোধ করতে হবে। স্বরূপের বুকের ভেতর রাগে আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারছিল মহাজনের লোভী চোখ এখন মীনার দিকে। মীনা আবার স্বরূপের দিকে তাকিয়ে বলল, আমি খুব ভয় পাচ্ছি। তার চোখে তখন জল। স্বরূপ সেই চোখের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এই মেয়েটাকে সে কোনোভাবেই একা ছেড়ে দিতে পারে না। কিছুক্ষণ চুপ করে থাকার পর স্বরূপ দৃঢ় গলায় বলল, দেনাটা কত? মীনা বলল, সংখ্যাটা খুব বড় নয়, কিন্তু তাদের মতো মানুষের জন্য সেটা পাহাড়ের মতো। স্বরূপ কয়েক মুহূর্ত চুপ করে থাকল। তার মাথার ভেতর দ্রুত অনেক হিসেব ঘুরছিল। তার নিজের জমানো কিছু টাকা আছে, আর মায়ের কাছে হয়তো কিছু গয়না আছে। সব মিলিয়ে হয়তো সম্ভব। তারপর সে ধীরে ধীরে বলল, শোনো, এই দেনা আমি শোধ করব। মীনা অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি এত টাকা কোথায় পাবে? স্বরূপ শান্ত গলায় বলল, ব্যবস্থা করব। আমি তোমাকে এইভাবে কষ্টে থাকতে দেখতে পারবো না। মীনা আর কিছু বলতে পারল না। তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছিল।
সেই মুহূর্তে স্বরূপের মনে একটাই সিদ্ধান্ত পাকাপাকি হয়ে গেল, যেভাবেই হোক সে এই দেনা শোধ করবে। কারণ ভালোবাসা শুধু কথা নয়, ভালোবাসা মানে দায়িত্ব, আর সেই দায়িত্ব থেকে সে কখনো পিছিয়ে যাবে না। কিন্তু স্বরূপ তখনও জানতো না তার এই সিদ্ধান্তই একদিন তার জীবনের সবচেয়ে বড় আঘাত হয়ে ফিরে আসবে। সেদিন ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার পথে স্বরূপের মনটা খুব অস্থির ছিল। মিনার কথা তার মাথা থেকে কিছুতেই বেরোচ্ছিল না। মেয়েটার কাঁপা গলায় বলা কথাগুলো বারবার কানে বাজছিল। আমি খুব ভয় পাচ্ছি। মহাজনের লোভী চোখের কথা ভাবতেই স্বরূপের বুকের ভেতর রাগ আর অস্থিরতা জমে উঠছিল। সে জানত মিনাকে এই পরিস্থিতিতে একা ছেড়ে দেওয়া যায় না। সন্ধেবেলা বাড়ি পৌঁছে সে দেখল মা বারান্দার মাটির উঠোনে রান্না করছেন, কড়াইতে ডাল ফুটছে, আর পাশে একটা ছোট্ট কেরোসিন ল্যাম্প জ্বলছে। এই দৃশ্যটা স্বরূপের কাছে খুব চেনা। দিনের শেষে এই ছোট্ট বারান্দাটাই যেন তাদের আশ্রয়। মা তাকিয়ে বললেন, এত দেরি হলো কেন বাবা? স্বরূপ ব্যাগটা নামিয়ে রেখে ধীরে ধীরে বসে পড়ল। আজ তার মুখে সেই চেনা হাসিটা নেই। মা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। তিনি কাছে এসে বললেন, কি হয়েছে? স্বরূপ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে সব খুলে বলতে শুরু করলো। মিনার বাবার অসুখ, ধার করা টাকা, বাবার মৃত্যুর পর মহাজনের বাড়িতে আসা, সব, আর সেই কথার আড়ালে থাকা নোংরা ইঙ্গিতগুলো। সব শুনে স্বরূপের মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মুখে একটা গভীর চিন্তার ছায়া। স্বরূপ একটু ভয় পেয়ে গেল। সে ভাবছিল মা হয়তো আপত্তি করবেন, কারণ এত টাকা জোগাড় করা তাদের পক্ষে খুব সহজ নয়। কিন্তু কয়েক মুহূর্ত পরে মা ধীরে ধীরে বললেন, মেয়েটা তো একা লড়ছে। স্বরূপ মাথা নেড়ে হ্যাঁ বলল। মা আবার বললেন, তুই যদি তাকে সত্যিই ভালোবাসিস তাহলে তাকে বিপদে ফেলে রাখিস না। স্বরূপ অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মা তার মাথায় হাত রেখে বললেন, মানুষের পাশে দাঁড়াতে পারলে তবেই মানুষ হওয়া যায়। সেই মুহূর্তে স্বরূপের বুকটা ভরে উঠেছিল। সে বুঝেছিল তার মা শুধু মা নন, তার সবচেয়ে বড় শক্তি। পরের কয়েকদিন স্বরূপ হিসেব করতে শুরু করলো। তার নিজের কিছু সঞ্চয় আছে, বছরের পর বছর একটু একটু করে জমিয়েছিল। স্বপ্ন ছিল একদিন একটা ছোট্ট দোকান দেবে, কিন্তু এখন সেই টাকার অন্য প্রয়োজন। এক সন্ধ্যায় মা আলমারির একটা ছোট্ট বাক্স খুলে আনলেন। সেখান থেকে বের করলেন দুটো ছোট সোনার কানের দুল আর দুটো পাতলা সোনার চুড়ি। এইগুলোই ছিল মায়ের একমাত্র গয়না। মা হেসে বললেন, এগুলো বিক্রি করে দে। স্বরূপ অবাক হয়ে বলল, না মা, এটা তোমার। মা তাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, গয়না পরে থেকে কি হবে? মানুষের মুখে হাসি আনতে পারলে সেটাই বড়। স্বরূপের চোখ ভিজে উঠল। পরদিনই স্বরূপ শহরের একটা পুরনো গয়নার দোকানে গিয়ে দুল দুটো বিক্রি করে দিল। নিজের সঞ্চয়ের টাকা আর সেই টাকা সব মিলিয়ে অবশেষে পুরো টাকাটা জোগাড় হলো। সেদিন সকালে স্বরূপ মিনার সাথে স্টেশনে দেখা করল। ঠিক হলো বিকেলে দুজনেই একসাথে মহাজনের বাড়িতে যাবে। বাড়িটা বেশ বড়। দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে মহাজন বেরিয়ে এলো। তার চোখে সেই চেনা ধূর্ততা। স্বরূপ শান্ত গলায় বলল, আপনার টাকা শোধ করতে এসেছি। মহাজন অবাক হয়ে তাকালো। তারপর ঠোঁটের কোণে একটা কৃত্রিম হাসি ফুটে উঠল। স্বরূপ টাকাগুলো তার হাতে নিল। মহাজন গুনে গুনে টাকা দেখল, তারপর বলল, সব ঠিক আছে। তার মুখে সেই কৃত্রিম হাসি তখনও রয়ে গেছে। হঠাৎই স্বরূপের মনে হলো এই হাসির মধ্যে যেন কিছু একটা অস্বাভাবিক আছে। কিন্তু সে আর বেশি কিছু ভাবতে চাইল না, কারণ তার মনে তখন একটাই আনন্দ, মিনা আর বিপদে নেই। এবার তাদের স্বপ্ন পূরণ হতে পারে। কিছুদিনের মধ্যেই বিয়ের দিন ঠিক হলো। খুব বড় কিছু নয়, ছোট করে সাধারণভাবে, কিন্তু স্বরূপের কাছে সেটাই ছিল জীবনের সবচেয়ে বড় দিন। বিয়ের আগের দিন রাতে সে প্রায় ঘুমোতে পারেনি। মনে হচ্ছিল এতদিনের কষ্টের পর এবার সুখ আসছে। বিয়ের দিন সকালে মা তাকে একটা নতুন পাঞ্জাবি দিলেন। খুব দামি নয়, তবুও স্বরূপের কাছে সেটা ছিল খুব বিশেষ। পাঞ্জাবিটা পরে বিকেলে সে আয়নার সামনে দাঁড়ালো। মা মুচকি হেসে বললেন, একেবারে বর হয়ে গেছিস। স্বরূপ এবার লজ্জা পেল। তারপর দুজনে মিলে নির্ধারিত জায়গায় গেল।
সেখানে কয়েকজন আত্মীয়, কিছু পরিচিত মানুষ, সবাই অপেক্ষা করছে। স্বরূপের চোখ বারবার রাস্তার দিকে চলে যাচ্ছিল। মিনা আসবে আর একটু পরেই। সময় কেটে যেতে লাগলো। 1 ঘন্টা, তারপর আরও কিছু সময়, কিন্তু মিনা এলো না। স্বরূপ প্রথমে ভাবল হয়তো দেরি হচ্ছে, কিন্তু সময় যত এগোতে লাগলো তার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমতে লাগলো। লোকজনের মধ্যে কানাঘুষো শুরু হলো। ধীরে ধীরে খোঁজ খবর শুরু করতেই স্বরূপ শুনল কিছু অদ্ভুত কথা। একজন বললেন, বছর 5 হলো মিনা তার বাবা এখানেই একটা ছোট ঘর ভাড়া নিয়েছিল। আর একজন মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমরাও তো দেখেছি। লোকটা তখন খুব অসুস্থ ছিল, মেয়েটাই সব সামলাতো। স্বরূপ চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। তার বুকের ভেতর যেন ধীরে ধীরে একটা চাপা দুশ্চিন্তা জমা হচ্ছিল। আর একজন একটু নিচু গলায় বলল, সেই সময় শুনেছিলাম মহাজনের কাছ থেকে টাকা নিয়েছিল মেয়েটা, বাবার চিকিৎসার জন্যই। আর একজন যোগ করল, বাবা মারা যাওয়ার পর থেকে মহাজনের আসা যাওয়া নাকি অনেক বেড়ে গেছিল। কথাগুলো শুনে স্বরূপের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সে জানতো মিনার বাবার অসুখের কথা, সে জানতো ধার নেওয়ার কথাও, কিন্তু এরপর কি হয়েছে সে জানতো না। ঠিক তখনই একজন হঠাৎ বলে উঠল, শুনেছি মেয়েটা নাকি শেষে ওই মহাজনকেই বিয়ে করেছে। কথাটা শুনে স্বরূপের সারা শরীর কেঁপে উঠল। সে অবাক হয়ে তাকিয়ে রইল সবার দিকে। আর একজন তখন একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ওসব তো পুরনো কায়দা, সহানুভূতি আদায় করে টাকা নেওয়া। আর একজন মাথা নেড়ে বলল, হ্যাঁ রে, শুনেছি ট্রেনের অনেক লোকের কাছ থেকেও টাকা নিয়েছে। বলতো বাবা অসুস্থ, খুব বিপদে আছে। আর একজন বলল, এখন তো সেই লোকেরাও আসছে খোঁজ নিতে, টাকা দিয়েছিল যে। এই কথাগুলো শুনতে শুনতে স্বরূপের মাথাটা যেন হঠাৎ ঘুরে উঠল। তার মনে হচ্ছিল চারপাশে সব শব্দ যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সে বিশ্বাস করতে পারছিল না মিনা এমন করতে পারে। যে মেয়েটাকে সে এতদিন ধরে চিনেছে, যার চোখে সে সাহস দেখেছে, সততা দেখেছে, সে কি সত্যিই এমন প্রতারণা করতে পারে? তার মনে পড়ে গেল সেই সেদিনের কথা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মিনা ধীরে ধীরে বলেছিল, তুমি থাকলে আমি ভয় পাই না। সেই কণ্ঠস্বরটা আজও তার কানে বাজে। সেই চোখের ভরসা, সেই নরম হাসি, সব কিছু কি তাহলে অভিনয় ছিল? মা ছেলের সঙ্গে যাওয়া পরিচিতদের কাছ থেকে সবই শুনেছিলেন। তিনি একবার ছেলের মুখের দিকে তাকিয়ে দেখলেন, ছেলের চোখে এক অদ্ভুত শূন্যতা। সেই দিনটার পর থেকে স্বরূপ যেন একটু বদলে গেল। সে আগের মতো হাসত না, কিন্তু তবু জীবন থেমে থাকেনি। প্রথম প্রথম স্বরূপ চেষ্টা করত সব ভুলে যেতে, কিন্তু মানুষের মন তো এত সহজে সব ভুলে যেতে পারে না। বাড়ি ফিরে সে অনেক সময় চুপচাপ বসে থাকত। মা দূর থেকে ছেলের মুখের দিকে তাকিয়ে সব বুঝতে পারতেন। মায়ের বুকেও কষ্ট ছিল, কিন্তু তিনি জানতেন সময়ই একমাত্র ওষুধ। এক সন্ধ্যায় মা ধীরে ধীরে বললেন, বাবা, একটা কথা বলবো? স্বরূপ চুপচাপ মাথা তুলল। মা বললেন, জীবন কখনো একটা মানুষের জন্য থেমে থাকে না, তোরও থেমে থাকা ঠিক নয়। স্বরূপ বুঝতে পারছিল মা কি বলতে চাইছেন, কিন্তু তার মন তখনও প্রস্তুত ছিল না। কিছু মাস পর মা আবারও সেই কথা তুললেন, তোর বিয়ে করা উচিত বাবা। স্বরূপ একটু বিরক্ত গলায় বলল, এসব কথা আর বলো না মা। মা শান্ত গলায় বললেন, আমি তোকে জোর করছি না, কিন্তু তুই সারা জীবন একা থাকবি কেন? স্বরূপের মায়ের কথার মধ্যে কোনো চাপ ছিল না, ছিল শুধু মায়ের দুশ্চিন্তা। অনেক দিন ধরে মা ছেলের এই কথাবার্তা চলল। শেষ পর্যন্ত একদিন স্বরূপ মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল মা শুধু তার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। তারপর সে ধীরে ধীরে রাজি হয়ে গেল। বিয়েটা খুব সাধারণভাবে হলো। মায়ের চেনা, তাদের মতো পরিবারের মেয়ে, নাম সুমিতা। বিয়ের পর প্রথম কয়েকদিন স্বরূপে একটু অস্বস্তি বোধ করত, কারণ তার অতীতের স্মৃতিগুলো তখনও পুরোপুরি মুছে যায়নি। কিন্তু সুমিতা ছিল খুব ধৈর্যশীল মেয়ে। সে কখনো স্বরূপকে কোনো প্রশ্ন করেনি, কখনো জোর করেনি, শুধু নিজের মতো করে সংসারটা সামলাতে শুরু করেছিল। খুব ধীরে ধীরে হলেও বাড়ির পরিবেশ বদলাতে শুরু করলো। শাশুড়ি আর বউ একসাথে বাড়ির সব কাজ সেরে বারান্দায় বসত। স্বরূপের মা অনেক রকম আচার বানাতে জানেন।
বড়ি পাঁপড় এইসবও খুব ভালো বানাতে পারেন। সুমিতা একদিন কথায় কথায় বলল, মা, এগুলো যদি বিক্রি করি তাহলে কিছু টাকা আসতে পারে। স্বরূপের মা প্রথমে ব্যাপারটা নিয়ে একটু দোনামোনা করলেও সুমিতার হাসি মুখের দিকে তাকিয়ে খুব ছোট করে শুরু করলেন। বারান্দার এক কোণে বড়ি শুকোতে দেওয়া হলো, অন্যদিকে পাঁপড়। আচারগুলো ছোট ছোট বোতলে ভরে রাখা হলো। স্বরূপ প্রথমে একটু চিন্তায় ছিল, কিন্তু যখন দেখলো পাড়ার মানুষজন আগ্রহ নিয়ে কিনছে তখন তার মনটা একটু হালকা হলো। সুমিতা হাসতে হাসতে বলতো, দেখো, আমাদের ব্যবসা শুরু হয়ে গেছে। মা তখন গর্বের সাথে বলতেন, আমার বৌমা কিন্তু খুব বুদ্ধিমতী। সেই ছোট্ট বারান্দাটাই ধীরে ধীরে একটা ছোট্ট ব্যবসার জায়গা হয়ে উঠল। স্বরূপ এখনও প্রতিদিন ট্রেনে হকারি করে, আর বাড়িতে শাশুড়ি বউ মিলে নিজেদের হাতে বানানো আচার, বড়ি, পাঁপড় বিক্রি করে। একদিন সে মজা করে বলেছিল, এখন তো দেখছি তোমরা আমার থেকেও বেশি ব্যবসা করছো। সুমিতা হেসে বলেছিল, তোমার কষ্ট একটু কমানোর জন্যই তো। এই ছোট ছোট কথাগুলোই স্বরূপের মনকে ধীরে ধীরে বদলে দিচ্ছিল। তার ভেতরের পুরনো দুঃখগুলো যেন একটু একটু করে নরম হয়ে আসছিল। সময় কেটে যেতে লাগলো। একদিন সুমিতা বলল, আমাদের যদি একটা ছোট দোকান থাকতো তাহলে ভালো হতো। স্বরূপ প্রথমে একটু দ্বিধা করেছিল, কিন্তু পরে ভাবল, চেষ্টা করলে ক্ষতি কি। একসময় সে নিজেও তো ভেবেছিল দোকান করবে। অবশেষে পাড়ার একটা ছোট্ট দোকান ভাড়া নেওয়া হলো। সেই দোকানে সাজিয়ে রাখা হলো আচার, বড়ি, পাঁপড়, সবই স্বরূপের মার বউ নিজের হাতে তৈরি। প্রথম দিকে বিক্রি খুব বেশি ছিল না, কিন্তু ধীরে ধীরে লোকজনের মুখে মুখে খবর ছড়িয়ে পড়ল। এইভাবে দোকানটা একটু একটু করে জনপ্রিয় হয়ে উঠল। একদিন একটা ছোট্ট পাকা বাড়ি তৈরি হলো তাদের। যেদিন তারা নতুন বাড়িতে উঠল সেদিন মায়ের চোখে জল ছিল। স্বরূপ মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ভাবে, জীবন সত্যিই অদ্ভুত। কখনো সব কেড়ে নেয়, আবার কখনো নতুন করে সব গড়ে দেয়। আরও 10 বছর কেটে গেছে। এই 10 বছরে স্বরূপের জীবনে অনেক পরিবর্তন এসেছে। যে মানুষটা একসময় ভোরের ট্রেনের কামরায় কামরায় ঘুরে ছোট ছোট জিনিস বিক্রি করে সংসার চালাতো, সেই স্বরূপ আজ আর একা লড়ছে না। তার চারপাশে এখন একটা ভালোবাসা ভরা সংসার। মা, বউ, ছেলে আর মেয়ে, এই 4 জনকে ঘিরেই এখন স্বরূপের পৃথিবী। সকালবেলা ঘুম থেকে উঠলেই বাড়ির ভেতর একটা মিষ্টি কোলাহল শোনা যায়। ছেলে মেয়ে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। সন্ধেবেলা যখন ছেলে মেয়ে বই নিয়ে বসে, স্বরূপ চুপচাপ পাশে বসে থাকে। কিছু বোঝে, কিছু বোঝে না, তবু ছেলে মেয়ের পাশে বসে থাকতেই তার ভালো লাগে। এদিকে মা সুমিতার দোকানও এখন বেশ ভালোই চলছে। বাড়ির সামনে ছোট্ট দোকানটা এখন অনেক বড় হয়েছে। এই দোকানের প্রতিটা বোতল, প্রতিটা বড়ি যেন তাদের পরিশ্রমের গল্প বলে। স্বরূপও নিজের চেষ্টা একটা নতুন কাজ শুরু করেছে। অনেক দিন ধরেই তার ইচ্ছে ছিল একটা স্থায়ী দোকান করার। অবশেষে অনেক কষ্ট করে পাড়ারই এক কোণে একটা ছোট মুদির দোকান খুলেছে সে। দোকানটা খুব বড় নয়, কিন্তু খুব গোছানো। চাল, ডাল, বিস্কুট, সাবান, নিত্য প্রয়োজনীয় জিনিসে ভর্তি। সকালবেলা দোকান খুলে বসলে পাড়ার লোকজন একে একে আসতে থাকে। কেউ চিনি কিনতে আসে, কেউ দুধ, কেউ আবার শুধু গল্প করতে আসে। স্বরূপ এখন পাড়ায় বেশ পরিচিত মানুষ। লোকজন তাকে সম্মান করে। কেউ কেউ বলে স্বরূপ খুব পরিশ্রমী মানুষ। এই কথা শুনলে তার মনে একটা অদ্ভুত তৃপ্তি আসে, কারণ সে জানে এই সম্মান সে নিজের পরিশ্রমেই অর্জন করেছে। একদিন সন্ধেবেলা সবাই একসাথে বসে খাচ্ছিল। হঠাৎ মেয়েটা বলল, বাবা, আমরা কোনোদিন সমুদ্র দেখিনি। স্বরূপ একটু অবাক হয়ে তাকালো। তারপর ছেলেও বলল, হ্যাঁ বাবা, আমাদের স্কুলের অনেক বন্ধু নাকি পুরী গেছে, দীঘা গেছে। সুমিতা হেসে বলল, আমরাও না হয় একদিন যাই। মা তখন মুচকি হেসে বললেন, আমিও তো কোনোদিন সমুদ্র দেখিনি। এই কথাটা শুনে স্বরূপ একটু চুপ করে গেল। তার মনে হলো এত বছর কেটে গেল, কিন্তু সত্যিই তো তারা কোথাও ঘুরতে যায়নি। সবসময় শুধু কাজ আর সংসার। হঠাৎ তার মনে একটা ইচ্ছে জেগে উঠল। সে বলল, ঠিক আছে, আমরা সবাই মিলে ঘুরতে যাব পুরী। এই বছরই যাব আমরা। ছেলে মেয়ে দুজনেই আনন্দে লাফিয়ে উঠল। সত্যি বাবা? স্বরূপ হেসে বলল, হ্যাঁ সত্যি। কয়েকদিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে গেল। দোকান দুটো কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। কিছুদিন পরেই সন্ধেবেলা ট্রেনে চেপে স্বরূপ ও তার পরিবারের সবাই পুরীর দিকে রওনা হলো।
ট্রেনের জানালার পাশে বসে মেয়েটা বাইরের দিকে তাকিয়েছিল। গাছ, মাঠ, নদী সব দ্রুত পিছিয়ে যাচ্ছে। সে উত্তেজিত গলায় বলছিল, বাবা, আমরা কি এখন সমুদ্রের কাছে পৌঁছে গেছি? স্বরূপ হেসে বলল, আর একটু পরে। অবশেষে তারা সমুদ্রের ধারে পৌঁছল। দূর থেকে গর্জন করা ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল। মেয়েটা প্রথমবার সমুদ্র দেখে আনন্দে চিৎকার করে উঠল। ছেলেও দৌড়ে বালির উপর চলে গেল। সুমিতা হেসে বলল, ওদের দেখো। মা একটু দূরে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিলেন। তার চোখে তখন এক অদ্ভুত বিস্ময়। তিনি ধীরে ধীরে বললেন, কত বড়। স্বরূপ পাশে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন খুব মূল্যবান। বাচ্চারা বালিতে খেলছে, সুমিতা হাসছে, মা শান্ত চোখে সমুদ্র দেখছেন। তারা অনেক ছবি তুলল। হাসি, আনন্দ, গল্প সব মিলিয়ে একটা সুন্দর দিন কাটল। সন্ধেবেলা সমুদ্রের ধারে বসে স্বরূপ দূরের দিগন্তের দিকে তাকিয়েছিল। সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আকাশ লাল হয়ে উঠেছে। সেই মুহূর্তে স্বরূপের মনে হলো জীবন তাকে সত্যিই নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে। আজ তার চারপাশে এত সুখ ভরা সংসার, মায়ের তৃপ্তির হাসি, স্ত্রীর নীরব ভালোবাসা, ছেলে মেয়ের উচ্ছল আনন্দের হাসি। এই সব কিছুর মধ্যেই স্বরূপ বুঝতে পারে জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। অন্ধকারের পরেই কোথাও না কোথাও আলো অপেক্ষা করে থাকে। সমুদ্রের ধারে কাটানো সেই দিনগুলো যেন স্বরূপের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি হয়ে রইল। ছেলে মেয়ের হাসি, সুমিতার মৃদু কথা আর মায়ের চোখে বিস্ময়ের আলো সব মিলিয়ে তার মনটা ভরে উঠেছিল। অনেক দিন পরে সে এমন নিশ্চিন্ত আনন্দ অনুভব করেছিল। দেখতে দেখতে ফেরার দিন চলে এলো। ট্রেন যখন স্টেশনে ঢুকলো তখন বিকেল হয়ে এসেছে। সবাই ব্যাগ গুছিয়ে নিয়ে ট্রেনে বসলো। হঠাৎই স্বরূপের মা বলে উঠলেন, এই দেখো, আমি তো জলের বোতলটাই ভুল করে স্টেশনের বেঞ্চে রেখে এলাম। কি হবে রে? স্বরূপ একটু হেসে বলল, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি, ট্রেন ছাড়তে দেরি আছে। জলের বোতল নিয়ে ট্রেনের দিকে স্বরূপ আসতে যাবে, ঠিক তখনই হঠাৎ তার চোখ আটকে গেল। স্টেশনের একটা কাগজের স্টলের পাশে মাটিতে বসে আছে একজন মহিলা, হাত বাড়িয়ে ভিক্ষে চাইছে। তার মুখ শুকনো, চোখ দুটো ক্লান্ত আর শূন্য, চুল এলোমেলো, পোশাক মলিন। প্রথমে স্বরূপ খুব একটা গুরুত্ব দেয়নি। স্টেশনে এমন দৃশ্য তো নতুন নয়, কিন্তু কয়েক মুহূর্ত পরে তার বুকের ভেতর যেন কিছু একটা কেঁপে উঠল। মুখটা কোথাও যেন চেনা চেনা লাগছে। স্বরূপ একটু থেমে তাকালো, আর সেই মুহূর্তেই তার শরীরটা যেন জমে গেল। মেয়েটা মিনা, অনেক বছর আগে যার সাথে সে স্বপ্ন দেখেছিল, যার জন্য সে নিজের সব সঞ্চয়, মায়ের গয়না পর্যন্ত বিক্রি করেছিল, যে একদিন হঠাৎ তার জীবন থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। আজ সেই মেয়েটাই স্টেশনের বাইরে বসে ভিক্ষে করছে। স্বরূপ কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হলো। রাগ নয়, ঘৃণাও নয়, বরং এক ধরনের বিস্ময় আর শূন্যতা। স্বরূপ ধীরে ধীরে আশপাশের লোকজনের দিকে তাকালো। কাগজের দোকান থেকে একটা কাগজ কিনে দোকানের মালিককে জিজ্ঞেস করল, এই মেয়েটা এখানে কতদিন ধরে বসে? লোকটা একটু তাকিয়ে বলল, ও অনেক বছর হলো, শুনেছি আগে একটা ভাড়া বাড়িতে থাকতো। স্বরূপ চুপচাপ শুনছিল। লোকটা বলতে লাগলো, একটা অবাঙালি লোকের সাথে নাকি ছিল, কয়েক মাস ছিল দুজনে, তারপর টাকা ফুরিয়ে গেলে লোকটা একদিন পালিয়ে যায়। বাড়িওয়ালা ভাড়ার টাকা না পেয়ে ওকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকেই এখানে বসে ভিক্ষা করে। মানসিক সমস্যাও হয়েছে মনে হয়, ঠিকমতো কথা বলে না, তাই কেউ কাজও দেয় না। এই কথাগুলো শুনতে শুনতে স্বরূপের বুকটা ভারী হয়ে উঠছিল। তার মনে পড়ছিল সেই মেয়েটার কথা, যে একসময় ট্রেনের কামরায় দাঁড়িয়ে জামা বিক্রি করত। চোখে জেদ ছিল, মুখে ছিল সাহস। আজ সেই মেয়েটা এত ভেঙে পড়েছে। স্বরূপ ধীরে ধীরে মিনার সামনে গিয়ে দাঁড়ালো। মিনা তখনও হাত বাড়িয়ে বলছে, দাও বাবু, একটু কিছু দাও। তার চোখে কোনো চেনার ছাপ নেই। সে স্বরূপের দিকে তাকিয়েও যেন দেখল না। স্বরূপ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল সময় যেন হঠাৎ 12 বছর পিছিয়ে গেছে। মনে পড়ছে সেই প্ল্যাটফর্মের কথা, মিনার সেই মৃদু কণ্ঠ, তুমি থাকলে আমি ভয় পাই না। সেই স্বপ্নগুলো, সেই বিশ্বাস,
সব কিছু যেন মুহূর্তের মধ্যে আবার ফিরে এলো। এক মুহূর্তের জন্য স্বরূপের মনে হলো সে নিজের পরিচয় দেবে, বলবে আমি স্বরূপ। কিন্তু পরের মুহূর্তেই সে থেমে গেল। তার মনে হলো এর আর কোনো অর্থ নেই, সময় নিজেই সব উত্তর দিয়ে দিয়েছে। যে বিশ্বাস একদিন ভেঙে গিয়েছিল সেটাকে আবার জোড়া লাগানোর কোনো দরকার নেই। স্বরূপ ধীরে ধীরে পকেট থেকে কিছু টাকা বের করলো, মিনার বাড়িয়ে রাখা হাতের উপর রেখে দিল। মিনা যান্ত্রিকভাবে টাকাটা নিয়ে আবার অন্যদিকে তাকালো। তার চোখে কোনো অনুভূতি নেই, কোনো স্মৃতি নেই। স্বরূপ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ধীরে ধীরে ট্রেনে উঠল। সামনে তার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। স্টেশনের বাইরে মাটিতে বসে রইল মিনা। তার সামনে দিয়ে মানুষ যাচ্ছে, কেউ কয়েন ফেলছে, কেউ তাকিয়েও দেখছে না। মেয়ে বলল, বাবা চলো। সুমিতা মুচকি হেসে তাকালো। মা হেসে জানালার বাইরের দিকে তাকিয়ে তৃপ্ত মনে সব দেখছিলেন। ট্রেন চলতে শুরু করলো। স্বরূপও ট্রেনের সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। স্বরূপের সাথে সামনে এগিয়ে গেল স্বরূপের সত্যিকারের পৃথিবী, তার নিজের পৃথিবী, যা শুধুই ভালোবাসা, সম্মান, পরিশ্রম দিয়ে ঘেরা। আর পিছনে রয়ে গেল একটা অতীত, রয়ে গেল মিনা, তার নিজের তৈরি অন্ধকার জগতে বিশ্বাসভঙ্গের শাস্তি নিয়ে। কারণ কখনো কখনো জীবনে কিছু সিদ্ধান্ত থাকে যার পরে আর ফেরার পথ থাকে না। কোনোভাবেই তাই মিনার পক্ষে তার নিজের তৈরি করাই একটা ভুল, একটা ভাঙা স্বপ্নের পৃথিবী থেকে আর ফেরার পথ নেই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।